তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আই হোপ যে ভালো আছো। কালকে আমার একটা প্রয়োগ ক্যালকুলেশনে ভুল হয়ে গিয়েছিল, সেই প্রয়োগটা আমি আজকে সংশোধন করে দেব ভুলটা। এবং বাকি যে প্রয়োগগুলো সরল সুদ কষার বাকি রয়ে গেছে, আমার ডিউ যেগুলো আছে সেগুলো আজকে শেষ করে দেবো। আজকের ক্লাসে এটাই থাকবে এবং নেক্সট ক্লাস থেকে আমরা সরল সুদ কষার অনুশীলনীতে চলে যাব। ঠিক আছে, চলো স্টার্ট। কাল যে অঙ্কটা আমার মিস ক্যালকুলেশন হয়ে গিয়েছিল, ভুল হয়ে গিয়েছিল, আমি সেই অঙ্কটা তোমাদেরকে বলছি। পেজ 36, অর্থাৎ এই অঙ্কটা পেজ 36 এর প্রয়োগ 13 যেটা ফার্স্ট পার্ট আছে, ফার্স্ট পার্টটা, ঠিক আছে। ফার্স্ট পার্টটা আমার কালকে মিস ক্যালকুলেশন হয়ে গিয়েছিল, একটু ফার্স্ট বলছি। দেখো এখানে আমাদেরকে আসল বের করতে হবে। আমি তোমাদেরকে আসল বের করার ফর্মুলা শিখিয়ে দিয়েছিলাম। আসল ইকুয়ালস টু 100 I বাই RT, যেখানে I হচ্ছে মোট সুদ, আর হচ্ছে বার্ষিক সরল সুদের হার, আর টি হচ্ছে সময়, ঠিক আছে। আর পিটা কি? আসল। এটা আসলে ফর্মুলা। দেখো তাহলে এখানে কি করতে হবে? এখানে লিখতে হবে প্রদত্ত আছে সময় ব্র্যাকেটে টি ইকুয়ালস টু 4 বছর, 4 বছর বার্ষিক সরল সুদের হার। বার্ষিক যে সরল সুদের হারটা আছে এটা আর কত দেওয়া আছে? 4.12%, 4.12%। এটাকে মিশ্র ভগ্নাংশ থেকে অপ্রকৃত ভগ্নাংশে রূপান্তরিত করো, 9.2%, ঠিক আছে। আচ্ছা, মোট সুদ, মোট সুদ এইটা যা দেওয়া আছে সেটা হচ্ছে 72 টাকা, এটা দেওয়া আছে। আচ্ছা তাহলে দেখো আসল ব্র্যাকেটে পি এর সমান কি হবে? 100 ইন্টু I বাই RT, ঠিক আছে। এইবার 100 ইন্টু I বাই RT, তো এখান থেকে তুমি I এর ভ্যালুটাকে বসিয়ে দাও। 100 ইন্টু 72 বাই, দেখো সুদের হারটা কত ছিল? RT, আর হচ্ছে 9.2, পাশে টাকা লিখতে, আর 9.2 আর সময়টা কত ছিল? 4 বছর, তাহলে এখানে লিখবো আমরা 4, আর পাশে টাকা। দেখো এবার আমরা কাটাকুটি করছি। 4 কে প্রথমে কাটলাম 18 দিয়ে, 9 2 18। এখানে দেখো এই যে ভগ্নাংশটা, এইটা টোটাল যে ভগ্নাংশ, তার নিচে আর একটা ভগ্নাংশ আছে, তাহলে নিচের ভগ্নাংশটার যে হর আছে সেটা লাফিয়ে উপরে উঠে যাবে। তার মানে তোমার আসলটা কত আসবে ক্যালকুলেশন করলে? যেটা আসবে, আসল কত আসবে? তাহলে আসল ব্র্যাকেটে পি সমান, এটা ক্যালকুলেশন করলে এই দুইটা লাফিয়ে উপরে উঠে যাবে, তার মানে 100 ইন্টু 2 ইন্টু 2 টাকা, তার মানে 400 টাকা। ওকে, হয়ে গেল। ঠিক আছে, কালকে এই ভুলটা হয়েছিল, মিস্টেকটা, সরি ফর দ্যাট। ঠিক আছে, করে দিলাম। আচ্ছা এবার আমি চলে যাব একদম, কালকে প্রয়োগ 23 এর 2 এর দাগের অবধি হয়ে গিয়েছিল আমাদের। আজকে আমরা চলে আসবো প্রয়োগ 26 এ। দেখো এটার পেজ নাম্বার হচ্ছে পেজ 42, যেটা করাচ্ছি সেটা হচ্ছে প্রয়োগ 26। হ্যাঁ, প্রয়োগ 26, তা আমরা পড়তে হবে আমাকে।
কি বলা আছে, কিছু পরিমাণ টাকার একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরের সব বৃদ্ধিমূল। আচ্ছা একটা কথা বলি, এই যে তোমরা একটা টার্ম শিখেছো না, সুদ আসল, এইটাকে আরো একটা নামে বলা হয়। আমার এই কথাটা সেদিনকে বলে দেওয়া উচিত ছিল তোমাদেরকে। আমি যখন সুদ আসল, সুদে আসলে, সুদ আসল, এই সমস্ত কথাগুলো বলছিলাম, এটাকে আরো একটা নামে ডাকা হয়। কি নাম জানো? এই নামটা শিখে নাও, এই টার্মটার সাথে পরিচিত হয়ে যাও। এটাকে বলা হয় সবৃদ্ধি মূল। ঠিক আছে, এই টার্মটার সাথে পরিচিত হয়ে যাও, সবৃদ্ধি মূল। ঠিক আছে, এটা মানেই সুদ আসল। ঠিক আছে, বলছে কিছু পরিমাণ টাকার একই শতকরা বার্ষিক সরল সুদের হারে 3 বছরের সবৃদ্ধি মূল, ও ব্র্যাকেট দিয়েও দিয়েছে, সুদে আসলে 496 টাকা এবং 5 বছরের সবৃদ্ধি মূল 560 টাকা হলে ওই পরিমাণ টাকার, ওই টাকার পরিমাণ এবং শতকরা বার্ষিক সরল সুদের হার হিসাব করে লিখি। ঠিক আছে, খুব ভালো কথা। তো দেখো অঙ্কটা আমরা লিখছি, দেখো লিখবে এভাবে, প্রদত্ত আছে, দেখো কি বলেছে, 3 বছরের সবৃদ্ধি মূল বলেছে 496, মানে সুদ প্লাস আসল হচ্ছে 496 3 বছরে। তাহলে দেখো আর আরেকটা বলা আছে মানে নিশ্চয়ই 5 বছর, আই থিঙ্ক 5 বছর 560, হ্যাঁ ওটাকে আমরা আগে লিখবো। তাহলে তাহলে যে লেখাটা হবে আসল প্লাস, দেখো আসল প্লাস 5 বছরের সুদ, এর সমান কত আছে, আসল প্লাস 5 বছরের সুদটা কত, 560। ঠিক আছে, আর একটা জিনিস 3 বছর তোমার দেওয়া আছে, দেখো আসল প্লাস 3 বছরের যেটা সুদ আছে সেটা হচ্ছে, ওই দুটো মিলে সবৃদ্ধি মূল হয়েছে, সেটা হচ্ছে 496। তাহলে আসল প্লাস 3 বছরের সুদ, এটা হচ্ছে 496। এখানে টাকা হবে। ঠিক আছে, আমার নিজ পাশে লিখে নেবে, এই টাকাটা আমার লেখার জায়গা নেই। ঠিক আছে, টাকা হবে, এটা দেওয়া আছে। এবার প্রথমটা থেকে যেটা বিয়োগ করো, দেখো কি হবে, আসল আসল কেটে চলে যাবে, যদি আমি বিয়োগ করি কি হবে, 5 থেকে 3 বিয়োগ করো, তাহলে 2 বছরের সুদ, 560 থেকে 496 বাদ দাও, তাহলে দেখো 6 4 10 6, ব্যাস টাকা। ঠিক আছে, 2 বছরের সুদ যদি 64 টাকা হয়, তাহলে 1 বছরের সুদটা বের করো। 1 বছরের সুদ এটা কত হবে, 64/2 টাকা, তাহলে কত হবে, 32 টাকা। আচ্ছা দেখো, ওই টাকার পরিমাণ আর শতকরা বার্ষিক দুটো জিনিস বের করতে হবে। আচ্ছা তোমার দেখো আমার কাছে কি কি হাতে আছে, আমি আসলটা জানি না, এখান থেকে আমি একটা জিনিস পেয়ে গেছি, সেটা হচ্ছে মানে 1 বছরের সুদটা পেয়েছি। ঠিক আছে, 1 বছরের যে সুদটা দেওয়া, মানে মোট সুদটা বলছিলাম, এখানে 1 বছরের সুদটা পেয়েছি। দেখো এবার আমরা আসলটা বের করবো। দেখো 1 বছরের সুদ এখানে, তাহলে যদি 1 বছরের সুদ এটা, তাহলে 3 বছরের সুদ যদি আমি সেখান থেকে মাইনাস করে দিতে পারি, 1 বছরের সুদ এটা 32 টাকা, তাহলে তুমি এখানে 3 বছরের সুদটা বের করে রাখো। কারণ দেখো এখানে আসল প্লাস 3 বছরের সুদ লেখা আছে, এইটা জুড়েই কি তৈরি হয়েছে, 496। তাহলে 3 বছরের সুদটা কি হবে, 32 গুণ 3 টাকা, মানে 96 টাকা। ঠিক আছে, এইবার একটা জিনিস খেয়াল করো, এই যে জিনিসটা ছিল আসল প্লাস 3 বছরের সুদ, অতএব আসল প্লাস 3 বছরের সুদ, এটা কত, 496 টাকা দেওয়া ছিল। এখানে এখন বলে লিখবে 496 টাকা। স্টেপ বাই স্টেপ বুঝতে পারছো? আমি প্রথমে কি করলাম, দেখো সবৃদ্ধি মূল মানেই সুদ আসল, তাহলে দেখো ওরা বলেছিল যে 5 বছরের সবৃদ্ধি মূল 560 টাকা হয়, তার মানে আসল প্লাস 5 বছরের সুদটা 560 টাকা। এগুলো টাকা লেখা আছে, এইটা এইটা টাকা লেখা আছে, এগুলোকে পাশে লিখবে। আমার জায়গাটা ছিল না, এদিকে একটু চেপে লেখা দরকার ছিল, বাট একটু ওদিকে হয়ে গেছে আর কি, ওই জন্য আমি লিখতে পারিনি। তোমরা পাশে লিখে নেবে, এই টাকাটাকে পাশে লিখে নেবে। তাহলে আসল প্লাস 5 বছরের সুদটা 560 দেওয়া ছিল, আসল প্লাস 3 বছরের সুদ 496 এটাও দেওয়া আছে। সবৃদ্ধি মূল মানে সুদ আসল, এটা জেনে রাখো, বা ব্র্যাকেটে দিয়েও দিয়েছে প্রশ্নে
যে প্রয়োগটা আমি করাচ্ছি 26 নম্বর পেজ নাম্বার 42-এ। আচ্ছা এবার দেখো সেখান থেকে আমি কি করলাম, বিয়োগ করলাম। বিয়োগ করে তাহলে এইগুলো আসল আসল কেটে চলে যাবে। 5 থেকে 3 বিয়োগ করো 2 বছরের সুদ, তাহলে 2 বছরের সুদটা এখানেও বিয়োগ করতে হবে। বিয়োগ করলে আমি পাচ্ছি 64। তাহলে দেখো 2 বছরের সুদটা 64 টাকা, তাহলে 1 বছরের সুদ কি হবে, 2 দিয়ে ভাগ হয়ে যাবে, 64 ডিভাইডেড বাই 2। সেটা কত হবে, এটা কাটাকুটি করলে কত হয় 32, 2 3 6 2 2 4। ঠিক আছে, একদম ক্লিয়ার। তারপর দেখো আমি 3 বছরের সুদটা বের করছি। 3 বছরের সুদ তাহলে কত হবে, 32 গুণ 3 মানে 96। এবার একটা জিনিস খেয়াল করো, এখানে আসল প্লাস 3 বছরের সুদ। তোমরা বলবে যে স্যার আমি 5 বছরের সুদটা দিয়ে কেন করলেন না? হ্যাঁ, তোমরা 5 বছরের সুদটা দিয়েও করতে পারো, অসুবিধা নেই, সেখান থেকেও তোমরা আসল পেয়ে যাবে। আচ্ছা এবার দেখো আমি ছোটটা দিয়ে করেছি। এবার আসল প্লাস 3 বছরের সুদ এটাই কত, 496 টাকা, বা আসল প্লাস 3 বছরের সুদটা কত 96, লিখে দাও, টাকা সমান 496 টাকা। এবার আমি একটু উপর দিকে যাচ্ছি, দেখো তাহলে আসল সমান বিয়োগ করতে হবে। দেখো এদিকে প্লাসে আছে, ওটা সাইড চেঞ্জ হলে বিয়োগ হবে। 496 মাইনাস 96 টাকা মানে কত, 400 টাকা হচ্ছে আসল। এটা হচ্ছে আসল। দেখো তুমি আসল জেনে গেছো, 1 বছরের সুদ জানো। ঠিক আছে, আসল জানো, 1 বছরের সুদ জানো। এবার তোমাকে যেটা বের করতে বলেছো না, আরো একটা জিনিস, সেটা হচ্ছে, আচ্ছা দাও একটা ডাইরেক্ট শর্টকাট আমি নিয়ে এখানে অন্যরকম ভাবে ব্যবহার করছি। ওটা আরো একটা, এটা তো হলো, এটা একটা উত্তর বেরিয়ে গেল তোমার। যেটা বলা হয়েছে তোমাকে জানতে চেয়েছে কি, তাহলে ওই টাকার পরিমাণ। তাহলে দাঁড়াও আমি আগে পুরোটা পড়ি। দেখো এবার এখন আবার লিখবে, আবার দেখো আসল, এবার আমি ফর্মুলা গুলো লিখে দেবো। আসল পি সমান 400 টাকা। দেখো সময় টি সমান, দেখো 5 বছরটা আমি বের করি, আমি 3 বছরে বের করছি, সেজন্য আমি এখানে 3 বছর দিয়ে করতে হবে। 3 বছর, ঠিক আছে। আসল আছে টি, টি হচ্ছে 3 বছরটা নিয়েছি। সুদের হারটা আমার জানা নেই, এইখানটাতে একটু ছোট ছোট করে লিখে নাও। এই আবারটা লেখার আগে ধরি বার্ষিক সরল সুদের হার 8%। ঠিক আছে, এটা লিখে নাও, বার্ষিক সরল সুদের হার 8%। তাহলে দেখো সুদের হার সমান 8%, এটা তো দেওয়া নেই, কিছু করার নেই, ওটা থাকতে হবে এরকম। আচ্ছা আমি একটা কথা বলি, মোট সুদ আমাদের 3 বছরে কত বেরিয়েছিল ক্যালকুলেশন করে দেখো। 3 বছর এখনো লেখা যাবে, 3 বছরের সুদটা 96 টাকা বেরিয়েছিল। তাহলে মোট সুদ, আমি এগুলো কেন করছি একটু পরে সব বুঝতে পারবে। আই, এটা হচ্ছে 96 টাকা। ঠিক আছে, এইবার দেখো এইবার আমাদের কি করতে হবে, 96 টাকা। দেখো অতএব একটা কথা, আমি টার্মটা একটুখানি ভাষা দিয়ে লিখছি। 3 বছরের সবৃদ্ধি মূল, একদম বইয়ের ভাষাটাই লিখছি। 3 বছরের সবৃদ্ধি মূল, এটা কত হবে বলো তো? শিখিয়েছিলাম ফর্মুলা, সবৃদ্ধি মূল বা সুদাসলের ফর্মুলাটা কি ছিল মনে পড়ছে? সুদাসলের ফর্মুলা ছিল অ্যামাউন্ট ইকুয়ালস টু পি ইনটু 1 প্লাস আরটি বাই 100। এই ফর্মুলাটা মনে পড়ছে? ঠিক আছে, এটা ছিল ফর্মুলা। আচ্ছা আমি সাইডে একবার, যাদের অসুবিধা হচ্ছে এখানে মেবি হয়তো একটুখানি লাইটটা পড়েছে, আমি আরেকবার লিখে দিচ্ছি। দেখো ফর্মুলাটা ছিল এইটা, সবৃদ্ধি মূলের ফর্মুলাটা কি, পি ইনটু 1 প্লাস আরটি বাই 100। এটা তো সবৃদ্ধি মূলের ফর্মুলা ছিল, এটা জাস্ট ফর্মুলা আমি লিখলাম, তোমরা লিখবে না, এটা ছিল ফর্মুলা। এটা কি বলা হয়, সবৃদ্ধি মূল বা সুদ আসল। ঠিক আছে, বা সুদে আসলে কখনো কখনো।
ঠিক আছে, এটাকে ইংরেজিতে বলা হয় কি অ্যামাউন্ট, যেটাকে রিপ্রেজেন্ট করা হয় কি দিয়ে, এ দিয়ে। ঠিক আছে, প্রত্যেকটাকে আমি দেখো, যেমন আসলকে কি পি দিয়ে রিপ্রেজেন্ট করা হয়, পি ফর প্রিন্সিপাল, সময় টি, টি ফর টাইম, সুদের হার আর, রেট অফ ইন্টারেস্ট। ঠিক আছে, মোট সুদ আই, আইটা আই ফর ইন্টারেস্ট। ওকে, আচ্ছা এটা সূত্র। ঠিক আছে, এটা আমি আগে ভ্যালুগুলো এবার বসাবো। দেখো পি এর মানটা কত আছে, পি এর মানটা তোমার আছে 400 দেওয়া আছে, 1 প্লাস, আর আমি জানি না, আর ওখানে 3 দেওয়া আছে, আর টি, টিটা 3 বছর বাই 100। আচ্ছা, টাকা সমান, দেখো এখানে একটা কাজ করবো আমরা, বুদ্ধি। আগে বুদ্ধির কাজটা হচ্ছে এরকম টাইপের, 400 100 প্লাস 3r বাই 100 টাকা। ঠিক আছে, আচ্ছা এইবার দেখো 100 প্লাস 3r, এখানে আমি এখানে কিছুই করিনি, খালি এখানে 100 টাকা লসাগু নিয়েছি, 100 গুণ হবে এদিকে 100, আর ওখানে হচ্ছে 3r, আর গুণ হবে 3r ব্যাস। ঠিক আছে, এতটুকু ঠিক আছে। এবার দেখো এই 100 সাথে 400 কেটে যাবে, এটা কাটলে এখানে 4 হয়, তুমি 4টা কিরম ভাবে রাখো, 4 ইন্টু 100 প্লাস 3r টাকা। ওকে, এইবার এইবার এইটাই তো তোমার দেওয়া আছে কত, 496 দেওয়া আছে। দেখো 3 বছর শব্দমূল দেওয়া আছে 496, সেইটাই আমরা এবার লিখবো। এইটাকে কার সাথে ইকুয়াল করবো, 496 এর সাথে। তাহলে আবার একটু মুছতে হবে, শর্তানু সারে 400 প্লাস 3r, 4 ইন্টু 100 প্লাস 3r, এটা ইকুয়ালস টু 496। ঠিক আছে, গুণ করো প্লেন, 400 প্লাস 3r, এটা কত হয় 400, সরি 400 প্লাস 3r না, এখানটা 12 ধরা হবে, কারণ 4 কে 100 দিয়ে একবার গুণ হবে, 4 কে একবার 3 দিয়ে গুণ হবে, মানে 12 বার। ওকে, 496 বা 12 বার equals to 496 minus 400 বা 12 বার equals to 96 বা আর 12 এর সাথে 12 সাথে একটা গুণে ছিল, তাহলে ওখানে ভাগে যাবে, 12 8 96 বা ইকুয়াল টু 8। তাহলে কি অ্যান্সার কি জানতে চেয়েছিল, দেখো ওই টাকার পরিমাণ, তোমাকে তাহলে উত্তরে কি লিখতে হবে, ওই টাকার পরিমাণ আচ্ছা দাঁড়াও, টাকার পরিমাণটা দেখো এখানে ক্যালকুলেশন করতে এইটাই তো, দেখো এটা তো মেন আসল, আর এটার সাথে জাস্ট খালি এই করা আছে, ওটাকে দিয়ে সব দিকে মনে হচ্ছে। তাহলে ওই টাকার পরিমাণটা কত হবে, 400 টাকা, 400 টাকা। ও এখানে বড় ভাষা লেখা আছে, হ্যাঁ বার্ষিক সরল সুদের হার, আমাকে একটু রেড কালিতে লিখতে হবে, বার্ষিক বার্ষিক সরল সুদের হার কত হলো, দেখো আর এর মান যত বেরোলো 8%, সুদের হারটা কিন্তু সবসময় পার্সেন্টেজে হবে। ঠিক আছে, কারণ এটা বার্ষিক সরল সুদের হার, তো প্রতি 100 বের করতে হয়। ঠিক আছে, 100 টাকার 1 বছরের সুদ যেটা, সেটাই হচ্ছে বার্ষিক সরল সুদের হার। এটা আমি বুঝিয়েছিলাম আমার ফার্স্ট ক্লাসে, দেখে নিও।
দেখো এটা ছিল প্রয়োগ 26-এর অঙ্কটা। ওকে, ক্লিয়ার হয়ে গেল, উত্তর হয়ে গেল। এবার আমরা চলে আসব প্রয়োগ 30-এ। দেখো প্রয়োগ 30 কি বলছে, দেখো বলছে বিমল কাপুর তার 12 বছরের ছেলে এবং 14 বছরের মেয়ের জন্য 1,87,500 টাকা ব্যাংকে বার্ষিক 5% সরল সুদের হারে এমন ভাবে জমা রাখলেন যাতে উভয়ের বয়স যখন 18 বছর হবে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে। তিনি তার ছেলে এবং মেয়ের জন্য ব্যাংকে কত টাকা জমা রেখেছিলেন? আচ্ছা, ভালো কথা। তো একজনের ক্ষেত্রে 6 বছর আর একজনের ক্ষেত্রে 4 বছর। মেয়ের জন্য 4 বছর টাকাটা কেটেছে, ছেলের জন্য 6 বছর কেটেছে। আচ্ছা, এবং উভয়ের জন্যই সেম সুদের হারে কেটেছে। টাকার পরিমাণটা মেন হচ্ছে 1,87,500 এবং সুদে আসলে সেম টাকা হবে, মানে তোমাকে সুদ আসলটা বের করতে হবে। একজনের জন্য দুজনের যে জয়েন্ট সুদ আসল সেইটাই হচ্ছে ওইটা দাঁড়াবে। প্রত্যেকে সুদে আসলে আবার সমান সমান টাকা পাবে, মানে প্রথমের জন্য সুদ আসল দুজনের সুদ আসল ধরতে হবে। দেখো আচ্ছা, অঙ্কটা ধরে নাও এটা হচ্ছে পেজ 42-এর প্রয়োগ 30 লিখে দিয়েছি। আচ্ছা, পেজ 42 নয়, এখানে পেজ নাম্বারটা একটু অবস্কিউর হয়ে গেছে, 44 এটা পেজ 44-এর অঙ্ক, ঠিক আছে? বইটা দেখতে পাচ্ছ যেটা দিয়েছে একদম অবস্কিউর হয়ে গেছে। আচ্ছা, পেজ অবস্কিউর মানে হচ্ছে অস্পষ্ট, ঠিক আছে? আচ্ছা, পেজ 44-এ আছে এটা, মানে পেজ পাতা 44 খোলো, পাতা 44 খুলে প্রয়োগ 30-এর অঙ্কটা দেখো। বিমল কাকুর অঙ্ক দেখো, আমি করছি দেখো। ধরি বিমল কাকু তার ছেলের জন্য x টাকা ব্যাংকে রেখেছিল। আচ্ছা, ব্যাংকে বানানটা আবার কি লেখা, ব্যাংক ব্যাংক বানানটাকে আবার কি রেখেছে, ব্যাংকে জমা, ছেলের জন্য ব্যাংকে, ছেলের জন্য x টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। সুতরাং তিনি, দেখো মোট টাকার পরিমাণটা কত, মোট টাকার পরিমাণটা তো 1,87,500, তাহলে ছেলের জন্য যদি x টাকা রাখে তাহলে মেয়ের জন্য ডেফিনেটলি 1,87,500 মাইনাস x রাখবে। সুতরাং তিনি মেয়ের জন্য এক লক্ষ 87,500 মাইনাস এক্স টাকা ব্যাংকে জমা রাখেন, ঠিক আছে? হলো? আচ্ছা দেখো, এইবার এখানে দুটো ক্ষেত্র হবে, একবার ছেলের জন্য যেটা হবে আর একবার মেয়ের জন্য হবে। দুটো ক্ষেত্রেই সবৃদ্ধিমূল বা সুদ আসলটা বের করতে হবে। এখানে সুদ আসলটা বলেছে সুদে আসলে সমান টাকা পাবে, তার মানে আমরা দুটো ক্ষেত্রে একবার ছেলের জন্য সুদ আসল বের করবো আর একবার মেয়ের জন্য। দেখো ছেলের 12 বছর থেকে টাকাটা কেটেছে 18 বছর পর্যন্ত, ডিউরেশন কত আছে? 6 বছরের, ঠিক আছে? তাহলে সময়টা ছেলের জন্য 6 বছর হবে, আসল হবে x, সুদের হারটা উভয়ের ক্ষেত্রেই সেম আছে, 5% আছে, ঠিক আছে? এবার দেখো, বিমল কাকুর ছেলের
ক্ষেত্রে কেসগুলো খুব ভালোভাবে বুঝবে। আসল সমান, দেখো আসল আছে এখানে, আসলটাকে একটু নাম দাও, এটাকে আসলটা ব্র্যাকেটে আমি P1 দিচ্ছি। আমি P1 P2 দিচ্ছি কারণ এখানে দেখো আসল দুটো সেম নয়, কিন্তু আসল দুটো কিন্তু আলাদা, ওই জন্য আমাকে P1 P2 দিতে হচ্ছে। আমি নর্মাল P দিতে পারবো না, এখানে আমাকে সাফিক্স একটা 1 দিতে হবে। আচ্ছা, P1 টা কত? x টাকা। দেখো 12 বছর থেকে 18 বছর পর্যন্ত খেটেছে। আগে আমি সুদের হারটা লিখে দিই। বার্ষিক 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 সরল সুদের হার, আর এটা দুটো ক্ষেত্রেই সমান আছে 5%। সো এখানে আমি আরই লিখবো 5%। আচ্ছা, সময় সময় এটাও দুটো ক্ষেত্রে চেঞ্জ হবে, কারণ ছেলের জন্য একটা হবে এবং মেয়ের ক্ষেত্রে আলাদা হবে, ঠিক আছে? বিমল কাকুর ছেলের ক্ষেত্রে একটা হবে এবং মেয়ের ক্ষেত্রে ডিফারেন্ট হবে। ছেলের ক্ষেত্রে টাকাটা ক বছর খেয়েছে? 18 বছর যখন হবে, মানে 18 থেকে এখন বয়স কত? 12। 18 মাইনাস 12 বছর। এখানে কেন বললাম বলো তো? কারণ 12 বছর থেকে টাকা খাটাটা শুরু হয়েছে এবং খেটেছে কত বছর? 18 বছর পর্যন্ত। যখন ছেলেটির বয়স 18 বছর হবে, তখন তারা, সে এবং তার দিদি টাকাটা মানে কি সুদ আসলে সেম সেম পাবে, ঠিক আছে? তাহলে টাকাটা এই ক্ষেত্রে কত? এই 18 থেকে 6 বিয়োগ করলে, 18 থেকে 12 বিয়োগ করলে কত হবে? 6 বছর। দেখো একটু মুছছি। দেখো হলো। এইবার অতএব মোট সুদ I1 সমান কি হয়? P1 ইন্টু R ইন্টু T1 বাই 100। এবার ভ্যালু বসাও। P1 এর মান আমার জানা নেই, x, এটা 5, T1 হচ্ছে 6 বছর বাই 100 টাকা, ঠিক আছে? এটাকে এইভাবেই রাখো, কাটাকুটি করো না। 30 কাটাকুটি করলে লাভ কিছু হবে? ওখানেও তো একটা, ওখানে যে টাকাটা খাটবে ওখানে 4 বছরের জন্য খাটবে, কাটাকুটি করে লাভ নেই। আমি এইভাবেই রাখবো, কারণ 4 বছরের জন্য খাটবে এবং 4 5 20 নিচে কাটাকুটি করে লাভ নেই। আমি এইভাবেই রাখছি 30x বাই 100, আমার কাজের সুবিধা হবে। 30x বাই 100 আমি কাটাকুটি করছি না, করলে করতে পারতাম কিন্তু করবো না। এইভাবে টাকাটা রাখছি, ঠিক আছে? এটা ছেলের ক্ষেত্রে হলো, বিমল কাকুর ছেলের ক্ষেত্রে। সুদ, এটা সুদ, এখনো সুদ আসলটা আমাকে বের করতে হবে। দেখো অতএব সুদ আসল এটাকে আমরা কি দিয়ে বলি? ডিনোট করি অ্যামাউন্ট, ক্ষেত্রে A1 করবে, কারণ ছেলের ক্ষেত্রে এবং মেয়ের ক্ষেত্রে দুটোই ইকুয়াল হবে যদিও, কিন্তু আমাকে ইকুয়ালটা দেখাতে হবে। আর এটা কি হয়? সুদের সাথে আসলটা যোগ হয়ে যায়। তোমার আসলটা কত ছেলের ক্ষেত্রে? x, আর তোমার সুদ কত বেরিয়েছে? 30x বাই 100, ঠিক আছে? x বাই 100। আচ্ছা, এখানে পাশে টাকা লিখে আমার জায়গাটা নেই। আচ্ছা, তো এখানে কি হবে তাহলে? দেখো 100x প্লাস 30x বাই 100 টাকা, তার মানে 130x বাই 100 টাকা। ওকে, দেখো এটা হচ্ছে সুদ আসল হলো ছেলের ক্ষেত্রে, খেয়াল রাখো, ঠিক আছে? এটা আমি একটু উপর দিকে ছোট করে লিখে রাখছি আমার সুবিধার জন্য, কারণ আমার ক্যালকুলেশনের সময় এটা লাগবে। 130x বাই 100, এটা A1।
আচ্ছা, এবার সেকেন্ড কেসটা করতে হবে। ক্যালকুলেশন গুলোই খালি, বড় অঙ্কগুলোর মধ্যে কিছু নেই অ্যাকচুয়ালি, ক্যালকুলেশন গুলোই জাস্ট একটু লেজি হবে। দেখো এইবার কি লিখবো আমরা? বিমল কাপুর মেয়ের ক্ষেত্রে, দেখো এখানে আসল কত হবে? আসলটা হচ্ছে P2, ঠিক আছে? এইটা কত? 1,87,500, 1,87,500 মাইনাস এক্স টাকা, ঠিক আছে? টাকা। দেখো বার্ষিক সরল সুদের হার, এটা হচ্ছে আর এটা হচ্ছে 5%, ঠিক আছে? আচ্ছা, আমাকে আগে সময়টা, আচ্ছা সময়, মেয়েটির ক্ষেত্রে সময় দেখো, মেয়েটির বয়স 14 বছর থেকে শুরু করে, 14 বছর যখন মেয়েটির বয়স ছিল এবং মেয়েটি যখন 18 বছর হবে তখন তাদের সুদাসল, অর্থাৎ তার ভাইয়ের সাথে তার যে সুদাসল এটা সেম হবে, ঠিক আছে? বিমল কাকু এমন ভাবেই ব্যাংকে আর কি করে গেছেন, মানে উইল বলতে পারো, ঠিক আছে? আচ্ছা, তো এখানে আমরা সময়টা দেখার যেটা আছে সময়ের, সেটা হচ্ছে সময় T2 ইকুয়ালস টু 18 মাইনাস 14, ঠিক আছে? কেননা 18 বছর বয়সে টাকাটা তুলে নেওয়া হবে, ঠিক আছে? 18 মানে তুলে নেওয়া হবে না, অ্যাকচুয়ালি এই ব্যাপারটা হচ্ছে কোশ্চেনে যেটা বলা হয়েছে যে 18 বছর যখন হবে আর কি ছেলেটির এবং মেয়েটির, তখন তাদের দুজনেরই কি, দেখো বলা আছে যখন 18 বছর হবে, মানে ছেলেটি যখন 18 বছর হবে এবং মেয়েটি যখন 18 বছর হবে, উভয়ের সুদাসলটা সমান হয়ে যাবে, ঠিক আছে? টাকা তোলা হচ্ছে না, ওকে? দেখো বছর, তাহলে এখানে বলো 4 বছর, তাহলে এখানেও তোমাকে, আচ্ছা দেখো এখানেও মোট সুদ I2 ইকুয়ালস টু, আচ্ছা যদি আমি আগের কেসটাতে মানে ছেলের ক্ষেত্রে এই মোট সুদের জায়গায় শুধু আই লিখে বেরিয়ে যায়, সেখানে তোমরা একটু I1 লিখে নিও, হ্যাঁ? দেখো এটা কি হবে? মোট সুদটা কি হবে? P2 ইনটু R ইনটু T2 বাই 100 ইকুয়ালস টু, P2 টা দেখো এটা একটু বড় আছে, আমাকে চেপে করতে হবে ক্যালকুলেশনটা। দেখো 1,87,500 মাইনাস এক্স, আর কত 5, T2 টা কত 4 বাই 100, ঠিক আছে? হলো কি? এটা টাকা। এবার এইটাকে 5 4 গুণ করলে কত হয়? 20, কিচ্ছু কাটাকুটি করবে না, কিচ্ছু করতে হবে না, যা আছে তাই রেখে দাও। 1,87,500, 1,87,500 মাইনাস এক্স, 1,87,500 মাইনাস এক্স বাই 100 টাকা, ঠিক আছে? এটা মোট সুদ। এবার আমাকে কি করতে হবে? সুদাসলটা করতে হবে। অতএব সুদাসল A2, সুদাসল A2 সমান কত হলো? এটা কি হবে বলো? এনার ক্ষেত্রে আসল, মেয়ের ক্ষেত্রে আসল কত ছিল? 1,87,500 মাইনাস এক্স, এটা প্লাস সুদটা কত? এটা হচ্ছে আসল মেয়ের ক্ষেত্রে, আর সুদটা কত? 20, তার সাথে আবার 1,87,500,
দেখো 1,87,500 মাইনাস এক্স, 1,87,500 মাইনাস এক্স বাই 100 টাকা। এবার 1,87,500 মাইনাস এক্স, এটাকে কমন নাও, 1,87,500 আমি এগেন রিপিট করছি, 1,87,500 মাইনাস এক্সটাকে আমি কমন নিচ্ছি। কমন নিলে কি হবে 1 প্লাস, দেখো এটাতে পুরোটা কমন নিয়েছি, এখান থেকেও পুরোটা কমন নিতে হবে, 1 প্লাস 20/100 টাকা হলো। তাহলে 1,87,500 মাইনাস এক্স, এটাকে এবার করো 100 প্লাস 20/100 টাকা, ঠিক আছে। এবার কি হবে 1,87,500 মাইনাস এক্স ইন্টু 120/100 টাকা, ঠিক আছে। এটা হচ্ছে এইটু বেরোলো। এবার প্রশ্নে যেটা বলা আছে যে 18 বছর পরে তারা প্রত্যেকে সুদে আসলে সমান টাকা পাবে, মানে আমার A1 টা A2 এর সাথে ইকুয়াল হয়ে যাবে। বাট এইটাই আমি করব, দেখো কিছুই নয়, একটু লেন্দি প্রবলেম, ওকে। দেখো খালি ঠান্ডা মাথায় করে যাবে, ক্যালকুলেশনে খালি ভুল না হয় এটা খেয়াল রাখবে, একটু লেন্দি প্রবলেম, এটুকু তো আমাকে মাথায় রাখতে হবে যে ক্লাস 10 অবধি মাধ্যমিক কোশ্চেনের কাঠিন্য একটু বাড়ছে, ঠিক আছে। যত সাল যাচ্ছে, সাল সামনের দিকে এগোচ্ছে, যত মাধ্যমিকের কোশ্চেনের কাঠিন্য একটু বাড়ছে। আচ্ছা, শর্তানুসারে এবার তুমি একদম ডাইরেক্ট লিখবে, শর্তানুসারে A1 equals to A2, ঠিক আছে। তাহলে A1 টা কি ছিল, বা 130x by 100 equals to 1,87,500 মাইনাস এক্স ইন্টু 120/100, ঠিক আছে। লিখবে উভয় পক্ষে 100 দ্বারা গুণ করে পাই, ঠিক আছে। কি পাচ্ছি 130x by 100, দুদিকেই গুণ করতে হবে, বাম পক্ষেও গুণ করতে হবে 100 এবং ডান পক্ষেও 100 গুণ করতে হবে, ইন্টু 100 ইকুয়ালস টু, ওদিকটাতে 100 গুণ করতে হবে, মানে 1,87,500 মাইনাস এক্স ইন্টু 120/100, এটা আবার কি করে গুণ চিহ্নটা দিই। আচ্ছা, এখানে পাশে গুণটা দেবে, হ্যাঁ এই গুণটা আমি একটুখানি নিচে দিচ্ছি, এই গুণটা পাশে দিয়ে 100 গুণ করতে হবে, 100, তাহলে এখানে এখানে কেটে যাবে, ঠিক আছে। এই 100 কাটবে, ঠিক আছে, হলো। এই যে আমি অ্যারো চিহ্ন দিয়ে এখানটাতে লিখেছি, এই গুণটা, এই যে গুণ চিহ্ন দেওয়া আছে, এই অ্যারো চিহ্ন দিয়ে যে 100টা লিখেছি না, এই গুণ চিহ্নের পর পাশে 100টা হবে, ঠিক আছে। কাটাকুটি হয়ে যাবে, তাহলে দেখো জিনিসটা কিরকম আসবে, বা 130x ইকুয়ালস টু 1,87,500 মাইনাস এক্স ইন্টু 120। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, তাহলে 130x ইকুয়ালস টু 1,87,500, 1,87,500 মাইনাস, দাঁড়াও এখানে একটা 120 গুণ হবে, আমি এখন গুণ করছি না, ঠিক আছে, এটাকে এইভাবেই রাখবে, মাইনাস 120x, এটাকে আমরা গুণ করলাম না, গুণ করলে কিন্তু বিভৎস জিনিস আসবে, লাস্টে আমরা কাজ করবো সেটার উপরে, এখন করবো না। বা দেখো ওদিকে মাইনাস 120x আসছে, তাহলে যখন বাম পক্ষে আসবে প্লাস হয়ে যাবে, তাহলে 130x প্লাস 120x ইকুয়ালস টু 1,87,500 ইন্টু
120 হলো। দেখো বা 250x, 13 12 25 250x ইকুয়ালস টু 1,87,500 ইন্টু 120 বা x ইকুয়ালস টু 1,87,500 ইন্টু 120 ডিভাইডেড বাই 250। এইবার তোমাকে একটু প্ল্যান করে খেলতে হবে। দেখো এই শূন্য কাটো, ঠিক আছে। এবার দেখো কিছু করার নেই, হ্যাঁ তোমাকে একটু গুণ করতে হবে, কিছু ভয় নেই, দেখিয়ে দিচ্ছি। দেখো 5 5 25, এবার এইখানটাতে গুণটা করতে হবে। 5 3 কত 15, 5 3 15, কত অবশিষ্ট আছে 3 3 7, তাহলে 5 7 35, 2 অবশিষ্ট আছে 2 5, 5 5 25, কটা জিরো ছিল, দুটো জিরো, বসিয়ে দাও। আরো একটা 5 আছে, আর একবার কাটাকুটি হবে, তাহলে আবার দেখো 5 7 35, 2 অবশিষ্ট আছে, 5 5 25, আবার দুটো জিরো আছে, বসিয়ে দাও। বা x ইকুয়াল টু 7500 ইন্টু 12। দেখো একটা জিনিস আমি তোমাদেরকে আরো শিখিয়েছিলাম যে দেখো আমি 75টাকে কিভাবে লিখতে পারি। দেখো আমি তোমাকে রাফটা দেখাচ্ছি, এটা করবে না, ট্রিকটা শিখে রাখো। 75টাকে আমি কিভাবে লিখতে পারি, 25কে 3 দিয়ে গুণ করে লিখতে পারি। এইবার দেখো 7500 আছে, যদি এটা 75কে আমি এভাবে লিখতে পারি, তো তাহলে যখন দুদিকে 100 গুণ করো, তাহলে অতএব 7500 সমান কি হবে বলো, এই যে 7500 এটা কি হবে, 25 ইন্টু 3 কে 100 দিয়ে গুণ করো, কত হবে, 75 কে 100 দিয়ে গুণ করেছি, আর তাহলে বাম পক্ষে 100 দিয়ে গুণ করে ডান পক্ষে 100 দিয়ে গুণ করতে হবে, 300। ঠিক আছে, জিনিসটা এরকম আছে তো, আছে। আচ্ছা এবার আমি দেখো এখান থেকে এইটাকে আমি কেন বলছি এত কথা, যে স্যার আপনি এত কথা কেন বলছেন, কারণ আছে। এইবার দেখো খেয়াল করো, এইটাকে আমি এবার ছাড়িয়ে নিয়ে এরকম ভাবে লিখতে পারি, 25 ইন্টু 3 ইন্টু 100 লিখতে পারি, লেখা যায় তো। এইবার দেখো আমাকে গুণটা ওরা কি করতে বলেছে, ওরা গুণটা করতে বলেছে 7500 সাথে 12, 75কে ডাইরেক্ট গুণ করে দেওয়া যেত, ঠিক আছে। একটু ট্রিক শিখিয়ে রাখছি আমি। দেখো এবার দুদিকে 12 গুণ করো আবার, তাহলে 7500 গুণ 12, এটা হলে কি হয়ে যাবে, 25 ইন্টু, দেখো 3 এর সাথে 12 গুণ করো, কত হবে, 3 বার 12 3 কত হয় 36 ইন্টু 100। এবার আমি তোমাদেরকে একটা টেকনিক শিখিয়েছিলাম যে 25কে কোনো সংখ্যা দিয়ে গুণ করার অর্থ, মানে এই যে পার্টটা আছে, অর্থাৎ এইটা, এই যে 25 ইন্টু 36, এই যে পার্টটা, এই পার্টটা কি জানো, দেখো 25কে কোনো সংখ্যা দিয়ে গুণ করার অর্থ হচ্ছে তুমি যে সংখ্যাটা দিয়ে 25কে গুণ করছো, মানে 36কে গুণ করছো 25 দিয়ে, তুমি 36কে 4 দিয়ে ভাগ করে দাও, কত আসছে 9, কোনো ভাগশেষ আছে, ভাগশেষ নেই, তাহলে দুটো জিরো বসিয়ে দাও। আর দেখো আমার এইখানের গুণটা অনুযায়ী, এখানের গুণ আমাকে বলা হচ্ছে 7500 সাথে 12 গুণ করো, আমি সেটাকে কি লিখি, দেখো 25 গুণ 36 গুণ 100, ক্লিয়ার। আরো 100 তার মানে আমার গুণে আছে, তার মানে এরপরে আরো জিরো হয়ে যাবে, তার মানে এটা অ্যান্সার হবে 90,000। আমার আসল হয়ে গেছে, ঠিক আছে। ছেলের ক্ষেত্রেটা, ছেলের জন্য যতটা রেখে গেছিল আর কি। আমার ট্রিকটা কি বোঝা গেল, খুব কঠিন নিশ্চয় না, যারা বুঝতে পেরেছো বা যারা বুঝতে পারোনি দুপক্ষকে আমি বলছি, এমনি তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে 75কে 12 দিয়ে গুণ করলে কিভাবে আসে। দেখো এমনি তুমি যদি নর্মাল গুণ করো না, 75কে 12 দিয়ে, দেখো এটা হয় 75 দিয়ে হয় 150, আর এখানটাতে তোমার আসবে 75 অনলি। তুমি দেখো করে দেখো, 0 5 5 10, 7 1 8 1 কি হয় 9 হচ্ছে,
এটাও তো রাফ ওয়ার্ক, আমার এটা রাফ ওয়ার্ক, অঙ্কের সাথে অ্যাফিলিয়েটেড নয়, রাফ ওয়ার্ক দেখো 900 হলো। আর তার সাথে তোমার আমি 75 এর সাথে এখানে 12 গুণ করি। 75 মানে কি, 75 সমান হচ্ছে 75 ইন্টু 100। তাহলে এর সাথে আরো 100 গুণ করতে হবে, মানে আরো দুটো শূন্য বলবে, তাহলে কত হবে, 90,000 হবে না? তাহলে x এর ভ্যালু কত, 90,000। এবার এইটা ট্রিকটা, এটা হচ্ছে ট্রিক, একটা ট্রিক আমি তোমাদেরকে শিখিয়ে রাখলাম। 25 এর গুণিতকের সাথে যখন কোনো সংখ্যা গুণ থাকবে তাকে কি করে ঝট করে ফেলবে, ঠিক আছে? এগুলো একটু জানতে হবে তোমাদেরকে, একটু অ্যাডভান্স হওয়ার জন্য, একটু ফাস্ট ক্যালকুলেশন করার জন্য তোমাদের এগুলো জানতে হবে, ট্রিকগুলো জেনে রাখো। হলো? তাহলে ছেলের জন্য উনি কত টাকা রেখে গিয়েছিলেন? ছেলের জন্য উনি রেখে গিয়েছিলেন 90,000 টাকা, ঠিক আছে? যারা এই 25 গুণটা বুঝতে পারো না আমাকে কমেন্ট বক্সে জানাবেন। 90,000 টাকা, অতএব ছেলের জন্য বিমল কাকু 90,000 টাকা এবং মেয়ের জন্য দেখো, মেয়ের জন্য কত, 1,87,500 ওনার মেন দুজনের জন্য, ছেলে আর মেয়ের জন্য ভাগ করে রেখে গেছিল। তাহলে আমরা 1,87,500 থেকে এটাকে জাস্ট বিয়োগ করবো, মানে 90,000 বিয়োগ করবো। আমি সেখানে তোমাদের যখন অঙ্কটা করাচ্ছিলাম সেখানে বলেছিলাম যে মেয়ের ক্ষেত্রে আসলটা কি হবে, অর্থাৎ মেয়ে কত টাকা পাবে, অর্থাৎ মেয়ের জন্য কত টাকা গচ্ছিত রাখা আছে, সেটা কত না 1,87,500, এখান থেকে জাস্ট 90,000 বিয়োগ হয়ে যাবে। এটা করলে কত হয়, 0 0, আচ্ছা দুটো সময় দাঁড়াতে সাইডে করে নি, 1,87,500 আর এখান থেকে হচ্ছে 90,000, 0 0 5 7 9 18, ঠিক আছে? 97,500 টাকা ব্যাংকে জমা রেখেছিলেন। রেখেছিলেনটা আমার লেখার জায়গা নেই, আর তোমরা একটু লিখে নিও, জমা, আচ্ছা ঠিক আছে আমি এখানে ছোট ছোট করে লিখে দিচ্ছি, রেখে, হাতে লেখাটা একটু খারাপ হয়ে যাচ্ছে, রেখেছিলেন, ঠিক আছে? রেখেছিলেন, ছেলের জন্য রেখেছিল 90,000 টাকা এইটা, আর মেয়ের জন্য এই যে এটা 97,500। দেখো একটু লেন্থি, মানে দীর্ঘ ক্যালকুলেশন গুলো একটু লম্বা লম্বা, কিন্তু অঙ্কের মধ্যে কিছু নেই। হয়ে গেল অঙ্কটা, দেখো কত সহজ অঙ্ক, কিছু আছে, জাস্ট ঠান্ডা মাথায় ক্যালকুলেশন করতে হবে। তো এইবার আমরা যে অঙ্কটা করব, 45 পাতায় আসো, 45 পাতার প্রয়োগ নাম্বার 32। কি বলেছে, জয়ন্ত একটি মাসিক সঞ্চয় প্রকল্পে প্রতি মাসের প্রথম দিন 1,000 টাকা করে জমা করে। ব্যাংকে বার্ষিক সরল সুদের হার 5% হলে জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে? খুব ভালো কথা।
দেখো অঙ্কটার মধ্যে একটা ছোট ট্রিক আছে, অনেকেই এখানে সময়টাকে ভাববে যে 6 মাস শেষে সুদে আসলে কত টাকা পাবে। অ্যাকচুয়ালি এখানে তো 6 মাসের বলা আছে, ওর আগে দেখো প্রয়োগ 31 একটা উদাহরণ দেওয়া আছে, ওইভাবে অঙ্কটা করা যায়। ঠিক আছে, আমি ওইভাবেই ওই মেথডেই করে দিয়েছি, তোমাদের বইয়ে যেভাবে শেখানো হয়েছে। ঠিক আছে, আচ্ছা লেট মি ক্যালকুলেট ওয়ান্স, যে এটা আমার মেথডে করলে কি হবে দেখি নাও। শর্টকাটটা তা অন্য শর্টকাটও আছে, এখন এখন কেউ করবে না কিন্তু আমি করতে বারণ করছি, আমি জাস্ট একটা শর্টকাট দেখছি। আমার দাঁড়া এক সেকেন্ড। তাতে প্রথম দিন রেখেছিল, আচ্ছা ও আচ্ছা আচ্ছা, এখানে দিনে বলা আছে, দ্যাটস ওয়াই প্রথম দিন প্রত্যেক মাসে রাখছে এবং এইভাবে 6 মাস রেখেছে। 6 মাস যখন শেষ হবে তার মানে টাকাটা 6 মাস কেটেছে। 6/12 ইন্টু 5% করে রেট অফ ইন্টারেস্ট তাকে দেওয়া হয়েছে এবং 1000 টাকা কেটেছে, এবং এটা ওর 100-এর বেসিসে হবে, তারপর 1000 টাকা বেসিসে। তাহলে রেট অফ ইন্টারেস্টটা এখানে 10। এখন কিন্তু কেউ করবে না, বারণ করছি। 2, 5, 25, তাহলে 1025। না, এটা একটা অন্য ট্রিকের অঙ্ক আছে, দাঁড়াও এটা ধর, এটা লিখিয়ে পড়াতে হবে। ঠিক ফাতেমা বিবির একটা উদাহরণ দেওয়া আছে প্রয়োগ 31-টা, যারা বুঝতে পারেন আমি এখানে স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বুঝিয়ে করছি, দেখো কিভাবে করতে হবে এই অঙ্কটা। দেখো লেখো, লেখো জয়ন্ত বলা আছে প্রত্যেক মাসে প্রথম দ্বিতীয়, তাহলে প্রথম হবে ঠিক একই রকম হবে। ফাতেমা বিবির যে অঙ্কটা আছে আমি ওইভাবে করছি, প্রথম কমা দ্বিতীয়। ফাতেমা বিবির টাকাটা মানে ঠিক ওর আগের যে প্রয়োগটা আছে, প্রয়োগ নাম্বার 31টা দিকে একটু চোখ দাও, সেই একই লেখা দেখাচ্ছি। জয়ন্ত প্রথম দ্বিতীয়, জয়ন্তর টাকাটা খালি 6 মাস কেটেছে, ওখানে ফাতেমা বিবির টাকাটা 1 বছর কেটেছিল। প্রথম দ্বিতীয় তৃতীয় কমা দিয়ে ডট 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 ষষ্ঠ মাসের টাকা যথাক্রমে 6 মাস। দেখো প্রথম মাসের টাকাটা 6 মাস কেটেছে, দ্বিতীয় মাসের টাকাটা কমাস কাটবে 1 মাস কম, 5 মাস। তৃতীয় মাসের টাকাটা কমাস কাটবে 4 মাস। অঙ্কটা পড়ে মনে হচ্ছে খুব সহজ, কিন্তু এতটা সহজ নয়, একটু কমপ্লিকেটেড আছে। কমা ডট 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 1 মাস। 6 মাসেরটা 6 মাসটা পুরোটা কেটেছে, ওই জন্য ওখানে টাকাটা 1 মাস কেটেছে। মাসের লিখে দাও, ঠিক একই লেখা রাখি। ঠিক আছে, একটু ওলট পালট করছি না, একই লেখা রাখছি একদম ঠিক। ফাতেমা বিবি প্রয়োগ নাম্বার 31-এর দিকে বারবার আমি বলছি চোখ তাকাও, চোখটা ওদিকে রাখো, চোখটা ওদিকে রাখো, অন্যদিকে চোখ ঘুরিও না কিন্তু। 1 মাসের জন্য একই রাখছি আমি, একই একদম সেম লেখা লিখছি। 1 মাসের জন্য জমা, খালি এখানে জয়ন্ত আছে, এখানে ফাতেমা বিবি ছিল, জমা রাখেন। হলো, এই লেখাটা লেখা হবে। লিখে নাও, দেখো আমি একটু ইরেজ করছি এবার। তাহলে এখানে এবং জয়েন্টের ক্ষেত্রে এটা সুতরাং দিয়ে লিখতে পারে, এখানে ফাতেমা বিবি সুতরাং বইয়ের লেখাটা পছন্দের লেখায় লেখাচ্ছি, একটু চেঞ্জ করছি না, ভাবলাম জয়েন্টের ক্ষেত্রে লিখবেন, লিখতে দরকার নেই, লিখে দাও। সুতরাং কত বলেছে 6 মাস, তাহলে 6 মাসের মোট
সুদ, সমস্যার মোট সুদটা কি হবে দেখো, যন্ত্রের মেন টাকাটা কত ছিল 1000, প্রথম মাসে টাকাটা কত মাসে মাসের জন্য কেটেছে, 6 মাসের জন্যই কেটেছে, কিন্তু প্রথম মাস থেকে শুরু হচ্ছে যেহেতু সুদের হার কত আছে, সুদের হারটা 5, 6/12 ইন্টু 100, এটা প্রথম মাসের জন্য। দ্বিতীয় মাসের জন্য কত, 1000 ইন্টু, এটা 5 থাকবে, কিন্তু দ্বিতীয় মাসের জন্য টাকাটা 5 মাস কেটেছে, মাসটাকে বছরে পরিণত করে নিয়েছি, ঠিক আছে। আমি শিখেছিলাম মাস থেকে কিভাবে বছরে যেতে হয়, জাস্ট খালি 12 দিয়ে ভাগ করে দেবে, তাহলে বছরে কনভার্ট হয়ে যাবে, কারণ 12 মাস সমান 1 বছর, 100। তারপর এটা কি হবে, 1000 ইন্টু 5 ইন্টু 4/12 ডিভাইডেড বাই 100 প্লাস 1000 ইন্টু 5 ইন্টু 3/12 বাই 100 প্লাস 1000 ইন্টু 5 ইন্টু 2/12 বাই 100 প্লাস 1000 ইন্টু 5 ইন্টু 1/12 বাই 100। এই পুরো টাকাটা ব্র্যাকেটের মধ্যে রাখো, দিয়ে পাশে টাকা লেখো, ঠিক আছে। আচ্ছা, প্রত্যেকটা ক্ষেত্রে আমি যেটা বলি শোনো, এটা ক্যালকুলেশনটা আমি রাফে করে দেখেছি, ক্যালকুলেশনটা রাফে করলে যেটা হবে, তো আমি তোমাদেরকে একটা ট্রিক শেখাই, দেখো ট্রিকটা কিরকম, দেখো এই 1000, 5 আর এই 100 এগুলো তো প্রত্যেকটা ক্ষেত্রে আছে, ওগুলো সবগুলো থেকে কমন নিয়ে নাও, তাহলে কিরকম হবে দেখো, 1000 ইন্টু 5 বাই 100, এটা যদি হয় তাহলে কি হবে, আবার দেখো নিচে 12টাও আছে, এই যে 12 সবগুলো এক্ষেত্রেই আছে, তাহলে এই 12টাকেও নিচে পাঠিয়ে দাও 12, কারণ উপরের ভগ্নাংশে যদি কোনো ভগ্নাংশ থাকে তার হরে যেটা থাকে বা যে সংখ্যাটি থাকে সেটা মেন ভগ্নাংশের হরের সাথে গুণ হয়ে যায়, ওই জন্য 12টা নিচে রাখে। এই পুরো এই যে পার্টটা আমি কমন দিয়ে বাইরে বের করছি, মানে 1000 গুণ 5 বাই 100 গুণ 12, এটা সবগুলোতেই আছে, ঠিক আছে। দেখে নাও, এখানেও আছে, এখানেও আছে, সবগুলোতে, ঠিক আছে। পার্ট কমন নিয়ে বের করে দিলাম, তাহলে কি কি পড়ে আছে দেখো, 6 প্লাস 5 প্লাস 4 প্লাস 3 প্লাস 2 প্লাস 1 টাকা, ঠিক আছে। এবার দেখো এইখানটাতে কি করে, এখানে তো আমি উপস্থিত বুদ্ধি লাগানোর আগে দাঁড়াও, এখানে 1 থেকে 6 পর্যন্ত যোগ করতে বলা হয়েছে, 6 7 42, আর এখানটায় হবে 21, 1000 ইন্টু 5, আচ্ছা এখানে 1000 এর এই টাকাটাকে একটু কেটে দিলে ভালো হতো অঙ্করে, এখানে বারবার 1000টা না লিখে এখানে এটাতে কেটে দাও, এখানটাতে বুঝলে, এটা কাটাকুটি করো, এই কাটাকুটিটা করলে এটা দাঁড়াবে 10, ঠিক আছে। তাহলে এখানটা কি হচ্ছে, 10 ইন্টু 5 বাই 12 ইন্টু 6, 1 থেকে 6 পর্যন্ত যোগ করতে বলা হয়েছে, মানে 6 ইন্টু 7 বাই 2 মানে 42 বাই 2 মানে 21, এই মেয়ে যোগ করে দেখো, 6 5 11 6 15 3 18 2 20 1 21, ঠিক আছে। 2 6 2 5, এবার দেখো 3 2 3 7, ঠিক আছে। এইবার এই জিনিসটা যেটা আসে, দেখো আমি একটুখানি মুছছি আবার এই জায়গাটা, জাস্ট খালি এই জায়গাটুকু মুছলাম। এই জিনিসটা যেটা আসে দেখো কি আছে আমার, 5 ইন্টু 5 ইন্টু 7 বাই 2, 5 ইন্টু 5 ইন্টু 7 বাই 2, এবার উপর নিচে আমরা একটা 5 গুণ করো, 5 5 5 ইন্টু 7, তোমরা বলেছো স্যার কেন করছেন, একটু পরেই বুঝতে পারবে। 5, দেখো 3টে 5 গুণ করলে কত হয়, 5 5 25, 5 125, 125 কে 7 দিয়ে গুণ করো, কত হচ্ছে এটা, 7 5 35, 7 2 14 3 17, 875, ঠিক আছে হলো।
আচ্ছা এবার দেখো এইখানটাতে তাহলে আমার হচ্ছে 875, আর নিচে কত আছে 10, সব টাকা আছে এগুলো, ঠিক আছে, সব টাকা আছে, টাকা। ওকে, তার মানে কত হচ্ছে 87.50 টাকা হলো। তাহলে বলা হচ্ছে যে জয়ন্ত 6 মাস শেষে সুদ আসলে ক টাকা পাবে, তাহলে উত্তরটা কি হবে? ছয় মাস শেষে, অতএব এখানে জয়ন্তের নামটা লিখে দেবে, জয়ন্ত 6 মাস শেষে কি বলা যে সুদ আসলে, সুদে আসলে, বাবা কত সুন্দর করে ভেঙে দিয়েছে, কত সুন্দর করে ভেঙে দিয়েছে। জমা 6 মাস পরে আসলেটা হয়ে গেছে, আসলে একটু মোটা কালি তো, সুদে আসলে, সুদে আসলে, ঠিক আছে। জমা জয়ন্ত 6 মাস শেষে সুদে আসলে, এইটা হচ্ছে তোমার 6 মাস শেষে ওর যে সুদটা আছে, মোট সুদ দেখো আমি লিখে দিয়েছি কেটে, আর আসলটা কত ছিল 1000 প্লাস 87.50 সমান 1087.50 টাকা পাবে। এত টাকা, এখানে সমান না দিয়ে এখানটা একটা কথা লেখো, অর্থাৎ, অর্থাৎ বলে লিখে দেবো, অর্থাৎ, কারণ এইভাবে অঙ্ক চলতে উত্তর লেখার সময় এভাবে লেখা যায় না, ঠিক আছে, অর্থাৎ এত টাকা পাবে, হয়ে গেল, এখানে দাগ দিয়ে দেবে, ডান। একদম ফাতিমা বিবির ওই অঙ্কটা, ওই অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, প্রয়োগ 31 যেটা আছে, প্রয়োগ 31 থেকে প্রয়োগ 32টা দিয়েছে, একদম হুবহু সেম কপি পেস্ট, আমি লেখা কিছু চেঞ্জ করিনি, যা লেখা ছিল সেম সেম, একদম সেম টু সেম লেখা দেখেছি, লিখে একটু লাস্টের লাইন একটুখানি আমি চেঞ্জ করেছি, ওকে, হয়ে গেল। আচ্ছা, তারপরে আমরা চলে আসবো যে পেজ নাম্বারটিতে, সেটি হচ্ছে এই অঙ্কটা শেষ হয়ে গেল এবং এখানে এটাও চেঞ্জ হবে। আচ্ছা, এই অঙ্কটি শেষ হলো, এবার আমরা চলে আসবো লাস্ট যে প্রয়োগ আছে সুদ কষা, সরল সুদ কষার যে লাস্ট প্রয়োগ, ঠিক আছে। সরল সুদ কষার যে লাস্ট প্রয়োগ আছে সেখানে আমরা চলে আসবো, দেখো আচ্ছা, এটা হচ্ছে তোমার পেজ নাম্বার 46, আর অঙ্কটা হচ্ছে প্রয়োগ নাম্বার 34, ঠিক আছে। দেখো এই অঙ্কটা কি বলা হয়েছে আগে আমাদেরকে সেটা জানতে হবে, আমি আগে পুরি অঙ্কটা দাও। বলেছে সমাপিসি 6,20,000 টাকা বার্ষিক 5% সরল সুদের হারে 3টি ব্যাংকে যথাক্রমে 2 বছর, 3 বছর এবং 5 বছরের জন্য এমনভাবে জমা করেন যাতে 3টি ব্যাংকের মোট সুদের পরিমাণ সমান হয়। সমাপিসি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন? 3টে ব্যাংকে রেখেছে আলাদাভাবে, এই ক্যালকুলেশনটাও বেশ বড় হবে, এই ক্যালকুলেশনটা একটু বড় হবে। মোট সুদের পরিমাণটা সমান দেওয়া আছে, ভালো সহজ, সিম্পল আছে। দেখো ধরি সমাপিসি x টাকা দাঁড়াও এখানে, সমাপিসি যথাক্রমে x টাকা
প্রথম ব্যাংকে সমাবেশী যথাক্রমে x টাকা প্রথম ব্যাংকে, y টাকা দ্বিতীয় ব্যাংকে এবং z টাকা তৃতীয় ব্যাংকে জমা সমাবেশী যথাক্রমে x টাকা প্রথম ব্যাংকে, y টাকা দ্বিতীয় ব্যাংকে এবং z টাকা তৃতীয় ব্যাংকে জমা রেখেছিলেন। এই একটা অঙ্কের সাথে একটা অনুপাত সমানুপাতের যোগ আছে, সেটা কোথায় যোগটা আছে, যোগসূত্রটা কোথায় আছে আমি বলবো, একটু বলো, অঙ্কটা একটু এগো বুঝতে পারবে। দেখো ওকে, চলো দেখো প্রথম ব্যাংকের ক্ষেত্রে দেখো আসল P1 সমান কত বলো, x টাকা, এটা আমরা ধরে নিয়েছি। বার্ষিক সুদের হারটা কত আছে প্রথম ব্যাংকে, ও সুদের হার আচ্ছা সুদের হার তো আমার তো সুদের মোট সুদের পরিমাণ, কিন্তু হ্যাঁ সুদের হার বলা আছে, মানে সুদের হার তিনটে ব্যাংকই সেম আছে। বার্ষিক সরল সুদের হার আর সমান 5%, ঠিক আছে। বার্ষিক সরল সুদের হার আর সমান 5%। আসলে এটা সময়টা দেখো, এখানে সময়টা বলা আছে প্রথম ব্যাংকের জন্য 2 বছর, অর্থাৎ সময় T1 equals to 2 বছর হলো, আসল হলো, বার্ষিক সরল সুদের হার হলো, সময় হলো। এবার আমরা বের করতে যাচ্ছি কি মোট সুদটা। মোট সুদ দেখো, এটা প্রথম ব্যাংকের ক্ষেত্রে কাজ চলছে, ঠিক আছে। সেটা কি হবে, P1 ইন্টু আরটা সেম আছে এবং P1 বাই 100, P1 এর ভ্যালুটা x, আরটা হচ্ছে 5, P1টা হচ্ছে 2 বাই 100 টাকা। এখানে 5 দিয়ে কাটো 20, 2 দিয়ে কাটলে 10, x বাই 10 টাকা, ঠিক আছে। এটা প্রথম ব্যাংকের ক্ষেত্রে কাজ হলো। ফার্স্ট ব্যাংকের ক্ষেত্রে I1টা বেরিয়েছে x বাই 10 টাকা। এটা আমি লিখে রাখছি আমার নিজের সুবিধার জন্য, কারণ ক্যালকুলেশন করতে হবে, মুছতে হবে তো। আচ্ছা মুছি, এটা প্রথম ব্যাংকের ক্ষেত্রে হলো মোট সুদটা। দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে বের করতে হবে। দেখো ব্যাংকের ক্ষেত্রে আসল P2 সমান y টাকা বার্ষিক সরল সুদের যে হার আছে সেটা কত, আর এটা মনে হচ্ছে 5%। আসল P2 y টাকা বার্ষিক সরল সুদের হার আর ইকুয়ালস টু 5%। আচ্ছা সময় T2, এটা হচ্ছে প্রথমটার ক্ষেত্রে 2 বছর, সেকেন্ডের ক্ষেত্রে 3 বছর কাটিয়েছে টাকাটাকে,
3 বছর, তাহলে মোট সুদ I2, এটা মানে কি হবে P2 ইন্টু R ইন্টু T2 বাই 100 ইকুয়ালস টু P2 মানে কত Y ইন্টু R মানে কত 5 ইন্টু 3 বাই 100 টাকা 20, ঠিক আছে। ইকুয়ালস টু কত হবে ক্যালকুলেশন করলে 3y বাই 20, 3y বাই 20 টাকা। এটা দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রে হলো। তাহলে আমার সেকেন্ডটা এসছে I2টা এসছে 3y বাই 20 টাকা। এখানে আমি সুবিধার জন্য লিখে রাখছি কারণ আমাকে বারবার মুছতে হচ্ছে তো। আচ্ছা দেখো, আচ্ছা এটা বারবার আমি কেন লিখবো, একটা দিয়েই তো কাজ হয়ে যাবে। দেখো খালি ডাটাগুলো চেঞ্জ করবো আমি, এখানটা হবে P3, এটা কি হয়ে যাবে Z, এটা সেম থাকবে, এটা T2 হবে না, এটা খালি T3 হয়ে যাবে। সময়টা কত, উনি লাস্টেরটায় 5 বছরের জন্য টাকাটা ইনভেস্ট করেছিলেন, মানে তৃতীয় ব্যাংকটায়, ঠিক আছে। এবং সুদের এই জায়গাটা হবে I3, এই 2 গুলো সব 3 হয়ে যাবে, এগুলো সব 3 হয়ে যাবে। এইখানটাতে আমাকে মুছতে হবে, এই জায়গাটা আমাকে মুছতে হবে। আচ্ছা সেকেন্ড ব্যাংকে মানে থার্ড যে ব্যাংকটা ছিল তৃতীয় ব্যাংকের ক্ষেত্রে ওনার আসল কত জেড বসিয়ে দাও, আর কত আর তিনটে ব্যাংকের ক্ষেত্রে সেম 5, টি3টা কত 5 বসিয়ে দাও বাই 100, 5 দিয়ে কাটো 20, আবার 5 দিয়ে কাটো 4, তাহলে কত হচ্ছে জেড বাই 4 টাকা। হ্যালো, এইবার দেখো প্রথম ব্যাংকের ক্ষেত্রে যে সুদটা উনি পাবেন সমাবেশী, দ্বিতীয় ব্যাংকের ক্ষেত্রেও সুদটা যিনি যেটা পাবেন, এবং দ্বিতীয় ব্যাংক, প্রথম ব্যাংক, দ্বিতীয় ব্যাংক এবং তৃতীয় ব্যাংক, এই তিনটে ব্যাংকে যে সুদগুলো উনি পাচ্ছেন, মানে এই যে আমি বের করেছি দেখো I3 Z/4, I2 3y/20 এবং I1 x/10, এই তিনটে কিন্তু ইকুয়াল। প্রশ্নে যেটা বলা আছে দেখো পরিষ্কার বলা আছে তিনটি ব্যাংকে মোট সুদের পরিমাণ সমান হয়। তাহলে দেখো যেটা লিখতে হবে, দেখো শতাংশে এটা তো I3, দেখো I1 equals to I2 equals to I3, বা ভ্যালুগুলো বসাও, খালি ভ্যালুগুলো নেবে, টাকা লিখতে হবে না, দরকার নেই, টাকাটা লেখার কোনো প্রয়োজন নেই। 3y বাই x সেকেন্ড, সরি 10 আছে, x/10 তাই ভাবছি, x/10 3y/20 equals to z/4। দেখো এইখান থেকে আমি এবার কি করে ক্যালকুলেশনটা করব, তাই না, মনে হচ্ছে না? আচ্ছা চিন্তা করার কিছু নেই। দেখো এটাকে সমান p ধরি, যেখানে p একটি অশূন্য ধ্রুবক। এই কথাটা কিন্তু অবশ্যই লিখবে, মানে p এর মানটা 0 নয়, 0 বাদে যে কোনো মান, একটা ধ্রুবক স্থির মান কিন্তু 0 নয়, ঠিক আছে, মানে 0 নয়। এবার এখান থেকে তোমাকে বের করতে হবে, দেখো বুদ্ধি করে। আমরা পাই x/10 equals to p by x1 কি হবে 10p
ঠিক আছে, দেখো এটা একটা পার্ট, আবার 3y বাই 20 এটা ইকুয়ালস টু p, বা 3y ইকুয়ালস টু 20p, বা y ইকুয়ালস টু z এর মতো হয়ে আছে 20p বাই 3, এটা একটা পার্ট আবার দিয়ে। এবং লাস্ট যে পার্টটা আছে সেই ক্যালকুলেশনটা আমি একটু মাথা এখানেই করে দিয়েছি, দেখো ঝট করে হয়ে যাবে। আবার অন্য কাজে লিখছি, আবার জেড এর যেটা আছে z/4, এটা মানে কি p, কি তো z/4 ইকুয়ালস টু p, তাহলে বা z, এটা মানে কি 4p, z মানে কি 4p হলো, পুরো পার্টটা হলো। প্রত্যেকটা থেকে আমি এখান থেকে x এর ভ্যালুটা বের করলাম, এই যে দেখো x একটা বেরিয়েছে 10p, y বেরিয়েছে কত 20p/3, আর z বেরিয়েছে 4p, দেখো z ইকুয়ালস টু 4p বেরিয়েছে। এইবার একদম সিম্পল ভাবে নেমে যাবে, দেখো স্পষ্টতই এখানে একটা কথা লিখতে হয়, দেখো স্পষ্টতই দেখো প্রথম ব্যাংকে উনি রেখেছিলেন x টাকা, দ্বিতীয় ব্যাংকে উনি রেখেছিলেন y টাকা, তৃতীয় ব্যাংকে উনি রেখেছিলেন z টাকা, সেটাই আমরা ধরে নিয়েছিলাম। এবং দেখো ওনার মোট যে মানে প্রিন্সিপাল বা আসল সেটা কত না 6,20,000 টাকা, যেটা আমি দেখতে পাচ্ছি না, আরেকবার দেখে নিই, লেখা আছে ছোট করে লিখে, চারটে, হ্যাঁ ঠিক আছে 6,20,000 টাকা। তাহলে x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 6,20,000 হলো। এবার এখানে মানগুলো বসাও, ওই p দিয়ে যে মানগুলো পেয়েছো, দেখো x এর মানটা কত 10p, প্লাস y এর মানটা কত বেরিয়েছে 20p/3, আর z এর মানটা কত বেরিয়েছে শুধু 4p, ইকুয়ালস টু 6,20,000 হলো। বা আমি এটা একটু মুছছি, আচ্ছা দেখো এবার আমি লসাগু করছি, 30p প্লাস 20p প্লাস 3 4 12p ইকুয়ালস টু 62,000, ঠিক আছে, বা 30 আর 20 50, 50 আর 12 62 হলো, বা 62p, তিনটা ভাগে ছিল দিকে গেলে কোন হবে, বা p সমান বাই 62। এবার এটা জাস্ট 62 কে 62 কত শূন্য আছে বসিয়ে দাও, 1 2 3 4, তাহলে p এর মান কত বেরোলো, দেখো 10,000 কে 3 দিয়ে গুণ করা আছে মানে 30,000। এইবার তোমাকে প্রত্যেকটা ক্ষেত্রে বের করতে হবে। দেখো আমি এবার এখানে একটা জিনিস আমি লিখে রাখি, নাহলে আবার ভুলিয়ে যাবে, ক্যালকুলেশনটা মোস্টলি এটা চলে যাবে। x এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 10p, y এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 20p/3, আর z এর যে ভ্যালুটা সেটা হচ্ছে 4p। আচ্ছা p সমান এটা বেরিয়েছে। এবার তোমাকে আবার x y z, তুমি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন হ্যাঁ সেটাই জানতে চাইছে।
কিছুই নয়, একটু লেন্দি ক্যালকুলেশন, জাস্ট খালি একটু বুঝে বুঝে ক্যালকুলেশন করতে হবে। তো কি হবে দেখো, আমার পি কত এসেছিল, সরি হ্যাঁ পি এর ভ্যালুটা কত এসেছিল আমার, মনে করো কি এসেছিল। আচ্ছা আমি তোমাদেরকে একটা জিনিস বলি, এই যে পিটা এটা কিন্তু তোমার ওই যেটা আমি ধরে ক্যালকুলেশন করেছিলাম, ঠিক আছে, আমি কিন্তু এই পিটা কিন্তু প্রিন্সিপাল নয়, মানে আসল নয়, ঠিক আছে। আমি ওটা পিটা একটা অসম ধ্রুবক ধরে নিয়েছি। এবার প্রত্যেকটা ক্ষেত্রে দেখো, প্রত্যেকটা ব্যাংক উনি আলাদা আলাদা টাকা রেখেছিলেন, ঠিক আছে। আমি ওই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে দেখবে অঙ্কে যখন লিখেছি প্রথম ব্যাংকের ক্ষেত্রে সেখানে লিখেছি P1 ক্যাপিটাল P1, আর এইটা হচ্ছে স্মল পি ধরেছি, ঠিক আছে, এগুলো সব স্মল পি, ক্যাপিটাল পি নয়। আর এটা কিন্তু প্রিন্সিপাল নয়, বুঝেই ফেলবে না, ঠিক আছে। তোমার যদি এখানে পি ভালো না লাগে, তুমি এই অসম ধ্রুবকটাকে তুমি কেউ ধরতে পারো, তুমি এলও ধরতে পারো, এমও ধরতে পারো, তোমার যেটা মনে হবে ধরবে, তবে ম্যাক্সিমাম লোক কে ধরে, আমি পি ধরে করেছি জাস্ট ক্যালকুলেশনটা, ঠিক আছে। কোইন্সিডেন্টালি এটা ভাববে না যে এটা পি মানে প্রিন্সিপালকে মিন করছে, ঠিক আছে। এবার দেখো পি এর ভ্যালুটা এসেছিল 10,000 2 দিয়ে 30,000, এটা পি এর ভ্যালু এসেছিল, ওকে। আচ্ছা দেখো, পেজ এসেছিল। এবার দেখো অতএব x ইকুয়াল টু কি ছিল 10p, এটা p বেরিয়ে, এটা লিখবে আমি তোমাদেরকে বোঝানোর জন্য এটা বললাম, p তাহলে এটা p এটা বেরিয়ে যেত। তাহলে x ইকুয়াল টু 10p ইকুয়ালস টু 10 ইনটু টাকা সমান একটা দুটো পাঁচটা, ঠিক আছে। তাহলে প্রথম ব্যাংকে এইটা y ইকুয়ালস টু কত বলা আছে দেখো, 20p/3 আছে, 20p/3, তো এটা কত হচ্ছে তাহলে 20 ইনটু, দেখো আবার ওটা পুট করো, পি এর ভ্যালুটা কত 30,000/3, এটা যাবে 10,000, আর 10-এর সাথে 20 গুণ করলে কত হয় 2 লাখ, টাকা, ঠিক আছে। জেডটা দেখো, জেডটা কত, জেডটা শুধু 4p, আচ্ছা পি এর ভ্যালু কত 30,000, 7 থেকে 12, 4 থেকে 0 বসিয়ে দাও, 1 2 3 4, হলো। তাহলে আমরা x পেয়ে গেলাম, y পেয়ে গেলাম, একটাতে 30 রেখেছে, একটাতে 20 রেখেছে, মানে সরি 3 লাখ রেখেছে, একটাতে 2 লাখ রেখেছে, আর একটাতে 1,20,000 টাকা রেখেছে। তাহলে অ্যানসারটা লিখে দেবে। অ্যানসার লেখার সময় আমরা কি লিখবো, দেখো এটা ক্যালকুলেশন হয়ে গেল। অ্যানসার লেখার সময় আমরা লিখবো যে কি লিখবো, দেখো উত্তর লেখার সময় আমরা লিখবো রোজই কোথায় যায়, সমবেশী প্রথম ব্যাংকে দ্বিতীয় ব্যাংকে এবং তৃতীয় ব্যাংকে, দ্বিতীয় ব্যাংকে কত 2 লাখ, আর তৃতীয় ব্যাংকে
1,20,000 টাকা রেখে ছিলেন। ঠিক আছে, হয়ে গেল আমাদের অঙ্ক। কিছু আছে সহজ না, সিম্পল একদম। সো আজকে এই অবধি। Have a good sleep and deep sleep and ঠিক আছে, এটা একটু স্টাইল করে লিখলাম গুড নাইট, কারণ ওখানে আমার সিগনেচার আছে। ওকে, ভালো থাকবেন, এবং যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে থাম্বনেল বাটনে যেয়ে একটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী যে ভিডিও আসবে সঙ্গে সঙ্গে তোমার নোটিফিকেশনে চলে আসে। ওকে, আজকের মতো এখানেই থাকি, শুভরাত্রি। বেশি বেশি করে ভিডিও যদি ভালো লেগে থাকে, শেষ কথা, নিজের বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো, সবাইকে জানাও এবং জানার সুযোগ করে দাও। নিজেও জানো এবং অন্যকেও জানার সুযোগ করে দাও। জ্ঞান যত তুমি বিতরণ করবে এবং নিজেও জানবে এবং ডিসকাশন করবে না, জ্ঞান তত বাড়বে। ওকে, চলো আজকে এখানেই থাক। এর পরের ক্লাস থেকে আমরা সরস্বতী ভাষার যে অনুশ্রেণী আছে, অর্থাৎ অনুশ্রেণীর নাম হচ্ছে কোষে দেখি 2, পেজ নাম্বার 46-এ আছে। ঠিক আছে, এইবার ঠিক আছে 46 পাবে, সেখানে আমরা ধরে নেবো কালকে থেকে। ওকে ফাইন, চলো আজকে এখানে অবধি উঠি। টাটা, সবাই ভালো থেকো, শুভরাত্রি। চলো।